আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পড়ব ফিউচার পারফেক্ট টেন্স। বিগত ক্লাসে আমরা পড়েছিলাম ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সো যদি কেউ ক্লাসটি মিস করে থাকেন তাহলে আমাদের ইংলিশ থেরাপি যে পেজটি রয়েছে ফেসবুক পেজ, সেই পেজে গিয়ে প্লেলিস্টটা চেক করে ফেলুন, ভিডিওটি পেয়ে যাবেন। সো গাইস, লেটস গেট স্টার্টেড। ফিউচার পারফেক্ট টেন্স অর্থাৎ কোনো কাজ ভবিষ্যতে শেষ হয়ে যাবে এমন সকল ক্ষেত্রে ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ হয়ে থাকবে বা একটি কাজের পূর্বে অনেকটি কাজ সম্পন্ন হবে, এই সকল ক্ষেত্রে যে কাজটি অপেক্ষাকৃত পূর্বে ঘটে সেই সকল ক্ষেত্রে ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। এখন সংজ্ঞাটা বলার পরেই কিন্তু আমাদের মাথায় চলে আসতে পারে যে ভবিষ্যতে আবার কাজ কিভাবে শেষ হয়ে যাবে। অবশ্যই পারে হতে। সেটা হচ্ছে কেমন? যদি আমি বলি যে এইমাত্র আমি একটি বই কিনেছি, এখন আমার পরিকল্পনা হচ্ছে আজকে রাতের মধ্যে আমি কমপক্ষে 20 পৃষ্ঠা পড়ে ফেলব। অর্থাৎ রাতের মধ্যে আমার 20 পৃষ্ঠা পড়ার যে কাজটি সেটি কিন্তু শেষ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ফিউচার পারফেক্ট টেন্স সেটা ইউজ করতে হবে। তার মানে যদিও কাজটি শেষ হয়নি, কিন্তু ভবিষ্যতে বা কল্পনায় আপনার পরিকল্পনা অনুযায়ী কাজটি কিন্তু শেষ হয়ে গিয়েছে। সো এই টেন্সটি চেনার কি উপায়? বাংলাতে চেনার উপায় হলো সাধারণত বাংলা ক্রিয়ার শেষে এ করিয়া থাকিব, যেমন মাত্র আমি বলেছি যে 20 পৃষ্ঠা পড়ে থাকবো বা পড়িয়া ফেলবো বা পড়িয়া থাকিব, করে থাকিবে, করে থাকবে ইত্যাদি যুক্ত থাকে, যেগুলো দ্বারা বুঝতে পারা যায় যে এগুলো হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। আর ইংরেজিতে চেনার উপায়, ইংরেজিতে চেনার জন্য সাধারণত বাই দিস টাইম, বাই দিস মান্থ, বাই দিস ইয়ার, নেক্সট টাইম, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার ইত্যাদি উল্লেখ থাকে। অর্থাৎ এগুলো থাকলে আপনি চিনে ফেলতে পারবেন যে এরা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। এখন আমরা পড়ব ফিউচার পারফেক্ট টেন্সের যে ব্যবহার, সে ব্যবহার অর্থাৎ কোথায় কোথায় এই টেন্সটি ব্যবহার করা হয়ে থাকে। নাম্বার 1, ভবিষ্যতে কোনো কাজ সংঘটিত হওয়ার সম্ভাবনা বোঝানোর ক্ষেত্রে সাধারণত ফিউচার পারফেক্ট টেন্স হয়। অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সকল ক্ষেত্রে। তাছাড়াও ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ শেষ হবে, এই রকম সকল ক্ষেত্রেই ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। 3 নম্বরে সময় জ্ঞাপক শব্দ যেমন বাই, বাই দেন, বাই দ্য টাইম, বাই দ্য 10th এটসেট্রা থাকলে সাধারণত ফিউচার পারফেক্ট টেন্স হয়। আবার কখনো কখনো ভবিষ্যতের সম্ভাবনা বোঝানোর ক্ষেত্রেও ফিউচার পারফেক্ট টেন্স হয়। অতীতকালের ভার্বের কাজ সম্পন্ন হয়ে থাকবে এরূপ ক্ষেত্রেও কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়ে থাকে। এখানে এই ব্যবহারগুলো যা আমরা পড়লাম, এখন আমরা এই ব্যবহারগুলোর উদাহরণগুলোকে যদি পড়ি তাহলে আমাদের কনসেপ্টটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। সো এই সেন্টেন্সের যে অ্যাফার্মেটিভ যে স্ট্রাকচার সেটি এখন আমরা পড়ব। সেটি হচ্ছে, সবার আগে অবশ্যই আমাকে সেন্টেন্স ফরমেশন করার জন্য একটি সাবজেক্ট লাগবে। সাবজেক্টের পরে যেহেতু এটি ফিউচার টেন্স সেহেতু অবশ্যই আপনাকে উইল দিতে হবে, এবং উইল দেওয়ার পরে অবশ্যই আপনাকে হ্যাভ আনতে হবে। কেন হ্যাভ আনতে হবে? কারণ হচ্ছে আমরা পড়ছি এখন পারফেক্ট টেন্স। যেহেতু আমরা জানি সকল পারফেক্ট টেন্সেই কিন্তু হ্যাভ অথবা হ্যাজ, শুধুমাত্র পাস্ট টেন্সে হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, তার বাইরে কিন্তু প্রেজেন্ট টেন্সেও হ্যাভ অথবা হ্যাজ থাকবে এবং ফিউচার টেন্সেও হ্যাভ অথবা হ্যাজ থাকবে। এই হ্যাভ অথবা হ্যাজ দেখে আপনি চিনে ফেলতে পারবেন যে এটি হচ্ছে পারফেক্ট টেন্স, হয়তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, নয়তো ফিউচার পারফেক্ট টেন্স। আর যদি হ্যাড থাকে তাহলে সেটা পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, সো অ্যাফার্মেটিভের যে স্ট্রাকচার সেটি অনুযায়ী এই হ্যাভ থাকবে, এবং যেহেতু এটি পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্সে কিন্তু আমরা জানি যে সব সময় এটি ভার্বের তৃতীয় রূপ অর্থাৎ ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্ম সেটি বসে থাকে। সো অবশ্যই আপনাকে হ্যাভ অথবা হ্যাজের পরে ভার্বের যে তৃতীয় রূপ সেই তৃতীয় রূপটি বসিয়ে দিতে হবে, প্লাস এক্সটেনশন অর্থাৎ বর্ধিত অংশ এর পরবর্তীতে যা থাকবে তাই। তাহলে সম্পূর্ণ যে স্ট্রাকচারটি সেটি দাঁড়ালো সাবজেক্ট প্লাস উইল প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। উদাহরণগুলো দেখি।
এখানে বলেছে আই উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই 12 PM, অর্থাৎ আমি দুপুর 12টার মধ্যেই কাজটি শেষ করে থাকব। অর্থাৎ আমার পরিকল্পনা হচ্ছে আমি দুপুর 12টার মধ্যে কাজটি শেষ করে ফেলব। আমার পরিকল্পনাতে কিন্তু কাজটি শেষ, তাই এটিকে ফিউচার পারফেক্ট টেন্স বলা হয়। এই যে উইল হ্যাভ ফিনিশড, এটি দ্বারা কাজটি অলরেডি শেষ হয়ে গিয়েছে, যদিও সেটি পরিকল্পনাতে, বাস্তবতায় নয়। সো ইউ উইল হ্যাভ গন হোম বাই 5 PM, অর্থাৎ তুমি 5টার মধ্যে বাড়ি গিয়ে থাকবে। চমৎকার একটি উদাহরণ। ধরুন আপনি একটি জব করেন, জব থেকে আপনি সাধারণত 5টার মধ্যে বাসায় পৌঁছে যান। সো আপনি যদি বলেন যে আই উইল হ্যাভ গন হোম বাই 5 PM, অর্থাৎ আমি 5টার মধ্যে বাড়িতে পৌঁছে গিয়ে থাকবো, অর্থাৎ সচরাচর আপনি 5টার মধ্যে বাড়িতে পৌঁছে যান। সো কাজটি কিন্তু আপনি পৌঁছে গিয়ে থাকবেন বা পৌঁছে যাবেন, কাজটি কিন্তু শেষ, যদিও প্রকৃতপক্ষে কাজটি শেষ হয়নি, কিন্তু ইন ইউর ইমাজিনেশন অর ইন ইউর ব্রেইন দ্য ওয়ার্ক হ্যাজ অলরেডি ফিনিশড। সো এটির জন্য আপনি ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করেছেন। ইউ উইল হ্যাভ গন হোম বাই 5 PM। আবার উই উইল হ্যাভ রিটেন দ্য বুক বাই জুন, অর্থাৎ আমরা জুনের মধ্যে বইটি লিখে থাকব। অর্থাৎ আপনি পরিকল্পনা করেছেন যে জুন মাসের মধ্যে আপনি বইটি শেষ করে ফেলবেন, লেখা শেষ করে ফেলবেন। সো এখানে কিন্তু অবশ্যই পারফেক্ট টেন্স ইউজ করতে হয়েছে যে উই উইল হ্যাভ রিটেন দ্য বুক বাই জুন। আবার দে উইল হ্যাভ অ্যারেঞ্জড দ্য প্রোগ্রাম বাই টুমরো, অর্থাৎ তারা আগামীকালের মধ্যে অনুষ্ঠানটি আয়োজন করে থাকবে, অর্থাৎ আগামীকালের মধ্যেই কিন্তু তাদেরকে অনুষ্ঠানটি আয়োজন করতে হবে। সো এই সকল ক্ষেত্রেও কিন্তু আপনাকে ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। এই যে উইল হ্যাভ অ্যারেঞ্জড, অর্থাৎ দে উইল হ্যাভ অ্যারেঞ্জড, তারা অবশ্যই আগামীকালের মধ্যেই অনুষ্ঠানটি আয়োজন করে থাকবে বা আয়োজন করে ফেলবে। তারপরে দ্য বয় উইল হ্যাভ রিটেন দ্য অ্যাপ্লিকেশন বাই 1 hour, অর্থাৎ ছেলেটি 1 ঘন্টার মধ্যে দরখাস্তটি লিখে থাকবে। অর্থাৎ ছেলেটির হয়তো কোনো একটা দরখাস্ত জমা দিতে হবে, যেটি তাকে 1 ঘন্টার মধ্যেই জমা দিতে হবে বা শেষ করে ফেলতে হবে। সো দ্য বয় উইল হ্যাভ রিটেন দ্য অ্যাপ্লিকেশন বাই 1 hour, অর্থাৎ ছেলেটি 1 ঘন্টার মধ্যে এটি লিখে থাকবে। সো এগুলো হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সে অ্যাফার্মেটিভ যে স্ট্রাকচার সেটি। এখন আমরা পড়ব নেগেটিভ যে স্ট্রাকচারটি সেটি, অর্থাৎ কিভাবে ফিউচার পারফেক্ট টেন্সকে নাবোধক বাক্যে পরিণত করা যায়। সো যে স্ট্রাকচারটি সেটি কিন্তু আগের মতো সেম থাকবে, শুধুমাত্র একটি নট, অর্থাৎ যেটি দ্বারা এটি তৈরি হয়ে যাবে একটি নেগেটিভ বাক্যে, সেটি বসবে হচ্ছে উইল এবং হ্যাভের মাঝখানে। অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া উইল এর পরেই শুধুমাত্র একটি নট যোগ করে দিলে বাকি যে স্ট্রাকচারটুকুন তাতে কিন্তু কোনো ধরনের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ সাবজেক্ট প্লাস উইল প্লাস নট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। আই উইল নট হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই 12 PM, অর্থাৎ আমি দুপুর 12টার মধ্যে কাজটি শেষ করে থাকবো না। ইউ উইল নট হ্যাভ গন হোম বাই 5 PM, তুমি 5টার মধ্যে বাড়ি গিয়ে থাকবে না। উই উইল নট হ্যাভ রিটেন দ্য বুক বাই জুন, আমরা জুনের মধ্যে বইটি লিখে থাকবো না। দে উইল নট হ্যাভ অ্যারেঞ্জড দ্য প্রোগ্রাম বাই টুমরো, অর্থাৎ তারা আগামীকালের মধ্যে অনুষ্ঠানটি আয়োজন করে থাকবে না। দ্য বয় উইল নট হ্যাভ রিটেন দ্য অ্যাপ্লিকেশন বাই 1 hour, অর্থাৎ ছেলেটি 1 ঘন্টার মধ্যে দরখাস্ত লিখে থাকবে না। সো বন্ধুরা, নেগেটিভের যে স্ট্রাকচার সেটির জন্য শুধুমাত্র আমাদেরকে সাবজেক্টের পরে উইলের পরে শুধুমাত্র একটি নট যোগ করে দিলেই তৈরি হয়ে যাবে ফিউচার পারফেক্ট টেন্স। আশা করি আজকের ক্লাসটি সবার কাছে ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।